দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার নাসির উদ্দিন। নাসির, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আপনার সাথে কথা বলবো আমরা, তার আগে দেখে নেই পত্রিকার পাতায় শিরোনামে কোন কোন খবরগুলো জায়গা করে নিয়েছে। দর্শক, প্রথমে আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। তাদের শিরোনাম, চিকিৎসা সংকটে বন্যাত্মরা, সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের যুবাদের হিমালয় জয়, আদালত চত্বরে আসামিদের ওপর হামলা গ্রহণযোগ্য নয়, জামায়াত ও শিবির নিষিদ্ধের আদেশ বাতিল হল, বিআরটি প্রকল্প 137 বাস কেনা নিয়ে কারসাজি, নেপথ্যে সাবেক মন্ত্রী সচিব। এরপর আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক। তাদের শিরোনাম আপনাদের জানিয়ে দিচ্ছি, পাচারকৃত অর্থ ফেরত আনার কাজ শুরু, ডক্টর দেবপ্রিয়র নেতৃত্বে শ্বেতপত্র প্রণয়ন কমিটি, দ্রুত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করুন ফখরুল, টিআইবির 9 সুপারিশ একই ব্যক্তিকে সরকার প্রধান ও দলীয় প্রধান না করার প্রস্তাব, এস আলমের সম্পদ বিক্রি করে আমানতকারীর অর্থ ফেরত দেয়া হবে গভর্নর। দৈনিক সমকাল। তাদের শিরোনাম, পাচার অর্থ পুনরুদ্ধার, স্থানীয় সম্পদ জব্দের জোর চেষ্টা, ঢালাও মামলা, আসামি ন্যায় বিচার ঝুঁকিতে, ছাত্র জনতার অভ্যুত্থান ব্যর্থ হলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। এরপর আমার হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিন। তাদের শিরোনাম, দুবারের বেশি প্রধানমন্ত্রী নয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে না আসিফ নজরুল, ঘর সম্বল হারিয়ে দিশেহারা বন্যার্তরা, আত্মসাৎ লাখ কোটি টাকার বেশি, ঢালাওভাবে মামলায় বিপ্লব সুসংহত হবে না ফখরুল। দৈনিক যুগান্তর। তাদের শিরোনাম জানিয়ে দিচ্ছি, নোয়াখালীতে পরিস্থিতি অপরিবর্তিত, বন্যার পানি কমলেও দুর্ভোগ পাহাড় সম, প্লট বাড়ি জমির নেশায় গোটা পরিবার, অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক। দেশ রূপান্তর। তাদের শিরোনাম, 2,34,000 কোটি পরিচালকদের, জামাত শিবির নিষিদ্ধের আদেশ প্রত্যাহার, তারুণ্যের হাত ধরে সাফ শ্রেষ্ঠত্ব, দুর্গত এলাকায় খাদ্য সংকট। দৈনিক বণিক বার্তা। তাদের শিরোনাম, তরুণদের জন্য অর্থনীতির নতুন যাত্রা নাকি অতীতের ভুল, কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধিতে মনোযোগ দিতে হবে বিনিয়োগে। দ্য ডেইলি স্টার। তাদের শিরোনাম, আনলকিং গ্লোবাল অপরচুনিটিস। আমরা শিরোনামগুলো দেখলাম এবং প্রতিটা পত্রিকাতে বন্যা নিয়ে লেখা হয়েছে এবং বন্যার পানি কমছে, একটা দুর্যোগ আমরা পার করলাম এবং বন্যা পরবর্তী সামনে যে দুর্যোগগুলো আছে সেগুলো কি কি বলে আপনি মনে করেন? দেখুন, বন্যার পানি তো এখন কিছুটা কমতে শুরু করেছে। আমরা ফেনী সহ 11 জেলায় যে বন্যার ভয়াবহতা দেখেছি গত কয়েকদিন, সেখান থেকে কিছুটা কাটিয়ে উঠছে। এখন যে সংকটগুলো সামনে আসবে সেটি হচ্ছে খাদ্য সরবরাহ। অর্থাৎ আমরা দেখেছিলাম যে শিশু খাদ্যের বিষয়টিও খুব গুরুত্বপূর্ণ এখানে, কারণ এই সময়টাতে কিন্তু সেখানে খাবার ত্রাণ পৌঁছালেও যেগুলো প্রধান সড়কের আশপাশে যে জায়গাগুলো আছে সেখানে ত্রাণ গিয়েছে, কিন্তু একেবারে প্রত্যন্ত অঞ্চলগুলোতে যেগুলো প্রধান সড়ক থেকে অনেক ভিতরে, সেখানে কিন্তু সেভাবে ত্রাণ পৌঁছানো যায়নি। কারণ এক তো দুর্গম, সঙ্গে আবার যুক্ত হয়েছে যে যেহেতু নৌকা ছাড়া কোনোভাবেই প্রত্যন্ত অঞ্চলে যাওয়া যাচ্ছিল না, যে কারণে সেখানে খুব বেশি ত্রাণ পৌঁছায়নি। সেনাবাহিনী হেলিকপ্টার থেকে সেই দুর্গম এলাকাগুলোতে ত্রাণ দিয়েছে। হ্যাঁ, সেটাও আসলে প্রয়োজনের তাগিদে কতটা, সেটা নিয়ে একটা প্রশ্ন থাকছে, কারণ সব জায়গাতে সমভাবে যাওয়া গিয়েছে কিনা সেটা নিয়ে এক ধরনের প্রশ্ন থেকেই যাচ্ছে। যে কারণে এই মুহূর্তে চ্যালেঞ্জ হচ্ছে বিশুদ্ধ পানি, খাবার, গোখাদ্য, পশুখাদ্য, বিশেষ করে বাচ্চাদের যে খাবার, এই জায়গাগুলোতে বেশি এখন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে এবং সেটা পাহাড়সম চ্যালেঞ্জ হওয়ার মতো অবস্থায় আসলে হবে। আসলে আমরা তো এই ভয়াবহ বন্যা বা স্মরণকালের যে বন্যাটা দেখলাম, সেইখানে তো অনেকের ঘর বাড়ি একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে বা বসবাসের অযোগ্য আছে, সেগুলো পুনর্বাসনে কতটা আমাদের হাত বাড়ানো উচিত? হ্যাঁ, অবশ্যই। মানে আমরা হয়তো এখনো পর্যন্ত ত্রাণ যেগুলো সেগুলোতেই বেশি গুরুত্ব দিচ্ছে, কিন্তু এদের পুনর্বাসনটা সেটা খুব গুরুত্ব পাবে। কারণ হচ্ছে যে যেগুলো কাঁচা
বাড়ি ছিল সেগুলো নিশ্চয়ই একেবারেই ধসে গেছে, এবং অন্যান্য যে বাড়ি যেগুলো আধা পাকা সেগুলোও বিপর্যস্ত। সেই বিষয়গুলোতে পুনর্বাসনের জন্য এখন বেশি পরিমাণ জোর দিতে হবে, এবং এক্ষেত্রে বোধহয় এনজিও সংস্থাগুলোর সঙ্গে সরকার ভালোভাবে কাজ করছে যাতে করে এই সমস্যাগুলো কাটিয়ে ওঠা যায়। মানে শুরুতে আমরা দেখলাম যে বন্যা যখন আমাদেরকে গ্রাস করলো সেই সময় সারা বাংলাদেশ এক হয়ে হাত বাড়িয়েছে। তো এই পুনর্বাসনেও আপনি যেমনটা বলছিলেন যে এনজিওরা এগিয়ে আসবে, সরকার সেই চেষ্টা করছে বা একটা সমন্বয় হবে। তো এই ছাত্র জনতা বা সারা বাংলাদেশ যেভাবে এগিয়ে আসছিল পুনর্বাসনে, সেরকমভাবে এগিয়ে আসার দরকার কি মনে করেন? অবশ্যই পুনর্বাসনের ক্ষেত্রেও সেটা দরকার, কারণ হচ্ছে এখন আসলে বেশ কিছু চ্যালেঞ্জই আছে। যেটা বলছিলাম প্রথমে খাদ্য সংকট, সেটা হয়তো ধীরে ধীরে কাটিয়ে ওঠা সম্ভব। এরপরে যারা এই ধরনের নিম্ন মধ্যবিত্ত কিংবা এই যারা আছে তাদের জন্য পুনর্বাসনের ক্ষেত্রেও এই ধরনের একটা উদ্যোগ অবশ্যই দরকার। আরেকটা আমরা শিরোনাম দেখলাম যে টিআইবির সংবাদ সম্মেলন, সেখানে বলা হয়েছে যে এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না বা হতে পারবেন না, সেটা কিভাবে দেখছেন আপনি? হ্যাঁ, সেটা আছে। আমরা উন্নত বিশ্বগুলো দেখেছিলাম, বিশেষ করে যুক্তরাষ্ট্র উদাহরণ দিই, সেখানে একই ব্যক্তি দুবার বেশি প্রধানমন্ত্রী হতে পারে না। সেটা বাংলাদেশে সেই প্রস্তাবনা আসছে। আর কিছু প্রস্তাবনা এসেছে, সেটা হচ্ছে দলীয় প্রধান, সংসদ নেতা এবং সরকার প্রধান, এই তিনজন একই ব্যক্তি হতে পারবে না, যেটা আমরা বাংলাদেশের যে সংস্কৃতি সেটা দেখিয়েছি। এবং সেটা দীর্ঘদিন, কিন্তু সেটা শুধু আওয়ামী লীগ সরকার, বিএনপি সরকার, যেটাই দেখি না কেন আমরা দেখেছি যে সংসদ নেতা, দলীয় প্রধান এবং সরকার প্রধান একই ব্যক্তি থাকে। এটাও হতে পারবে না, এই ধরনের প্রস্তাবনাও টিভি দিয়েছে। এবং এটা খুবই ভালো গণতন্ত্রের জন্য, অর্থাৎ একই ব্যক্তির শাসন আমল দীর্ঘদিন হলে যে সংকটগুলো হয় সেটা আমরা দেখেছি। একই ব্যক্তি আজ 15 বছর ধরে শেখ হাসিনা প্রধানমন্ত্রী টানা, এর আগেও তিনি 96 সালেও যখন ছিলেন তখনও একই সংস্কৃতি ছিল। আমরা দেখেছি বিএনপির ক্ষেত্রে বেগম খালেদা জিয়া, তারও সময় একই অবস্থায় ছিল। এই যে একই ব্যক্তির যে ক্ষমতার কাঠামোতে থাকলে যে সংকটগুলো হয় সেটা আমরা দেখেছি, এবং সেই ধারায় নিশ্চয়ই তরুণরা আসলে ফেরাতে চাচ্ছে। এবং টিএবির সেই যে প্রস্তাবনাগুলো, এগুলো আসলে গণতন্ত্রের জন্যই সুন্দর হবে বলেই মনে করি। একটা প্রশ্ন আপনার কাছে জানতে চাচ্ছি যে জামাত নিষিদ্ধের যে প্রজ্ঞাপন আওয়ামী লীগ সরকার দিয়েছিল সেটি বাতিল হয়েছে, আপনার অভিমত? হ্যাঁ, সেটা গতকালকে আইনমন্ত্রী এ নিয়ে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। নিজেরা বলছেন যে গ্রাউন্ডে আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করেছিল, অর্থাৎ 1 আগস্ট তারা নিষিদ্ধ করে একটি প্রজ্ঞাপন জারি করেছিল, সেখানে বলা হয়েছিল যে জঙ্গিবাদ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে কিংবা জড়িত থাকার কারণে তাদেরকে দেওয়া হলো। তবে কোর্টের যে শুনানি দেখলাম কিংবা আইনমন্ত্রীর যে বক্তব্য দেখলাম, সেখানে তারা বলছে এই ধরনের প্রমাণ, জঙ্গিবাদী কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার মতো যে প্রমাণ, সেটা তারা পাওয়া যায়নি বলে সেই প্রজ্ঞাপন তারা গতকালকে বাতিল করে নতুন করে প্রজ্ঞাপন জারি করেছে যে এই নিষিদ্ধতা থাকছে না। এবং খুব সম্ভবত কোর্টেও তাদের যে নিবন্ধন বাতিলের করে দেওয়া হয়েছিল সেই বাতিলের বিরুদ্ধেও বোধহয় আপিল হবে। সেখানেও মনে হচ্ছে যে তারা তাদের নিবন্ধন ফিরে পাবে, জামাত দল হিসেবে নিবন্ধন ফিরে পাবে এবং প্রতীকও হয়তো ফিরে পাবে। এটাকে দেখছি এভাবে যে যেটা অন্তর্বর্তী সরকার যেটা মনে করছে যে এটা আসলে ওই সময় এই 1 আগস্ট যেটা বাতিল করা হলো সেটা মূলত একটি রাজনৈতিক অপকৌশল, কারণ ওই আন্দোলনকে দমন করার জন্য তারা যে প্রয়োজনটার নিরিখেই তারা হয়তো জামাতকে নিষিদ্ধ করেছিল। তারা মনে করেছিল হয়তো যে জামাত নিষিদ্ধ হলে এই আন্দোলনের কিছুটা হলেও গতিপথ পাল্টাবে, তবে সেটা যে আলটিমেটলি পাল্টায়নি সেটা তো প্রমাণ হয়েছে। এবং এই সরকার তারা যেভাবে প্রতিবেদন দিয়েছে তাতে করে জামাত আসলে ওই ধরনের কর্মকাণ্ড যেটা তারা বলছে যে জঙ্গিবাদী কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকবে, সেটার প্রমাণ তারা পায়নি। নাসির, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, আপনার সাথে পরবর্তীতে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন।